প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা হিসাব বিজ্ঞান দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়টিতে আছি। গত ক্লাসে তোমরা যদি ক্লাসটা ফলো করে থাকো তাহলে দেখেছ আমরা ক্রমহ্রাসমানের পদ্ধতিতে অবচয় নির্ণয় করা দেখেছি এবং অবচয় হিসাব তৈরি করেছি। তো সেই তথ্যের আলোকে আজকে আমরা দেখব পুঞ্জীভূত অবচয় হিসাব যন্ত্রপাতি এবং যন্ত্রপাতি হিসাব, এই দুইটা হিসাব করা আমরা এখন দেখব। তাহলে গত ক্লাসে তোমাদের এই তথ্যগুলো দেওয়া ছিল এবং এই তথ্যের আলোকে আমরা প্রথম 3 বছরের অবচয় নির্ণয় করেছিলাম। প্রথম 3 বছরের অবচয়, প্রথম বছর 33,000, দ্বিতীয় বছর 59,400 এবং তৃতীয় বছর 47,520। তাহলে আমি সুবিধার জন্য লিখে রেখেছি। তাহলে এখন আমরা দেখব পুঞ্জীভূত অবচয় হিসাব যন্ত্রপাতি কিভাবে তৈরি করতে হয়। তাহলে আমাদের বছরগুলো ছিল 2010, 2011 এবং 2012। তাহলে প্রথমত আমরা 2010 সালের বিষয়টা দেখি। তাহলে এখানে 2010 সাল ডিসেম্বর 31, আমরা যদি বছর শেষে জাবেদা করি আমাদের জাবেদাটা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা যখন খতিয়ানে ট্রান্সফার করব আমরা বিবরণীর ঘরে লিখব অবচয় হিসাব। আমরা এখন পুঞ্জীভূত অবচয় হিসাব করছি। তাহলে অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব যেহেতু ক্রেডিট, তাই ক্রেডিট দিকে পোস্টিং দিব 33,000। আমাদের প্রথম বছরের অবচয় ছিল 33,000। তাহলে সাথে সাথে আমরা ব্যালেন্স নির্ণয় করব। এটার ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করছে 33,000 টাকা। এবার দ্বিতীয় বছরের জন্য 2010 সালে পুঞ্জীভূত অবচয় সংক্রান্ত আর কোনো হিসাব আমাদের নেই। তাহলে এবার চলে যাব আমরা 2011 সালে। 2011 সালে একইভাবে আমরা বছরের শেষে অবচয় নির্ণয় করেছি এবং এই জাবেদা দাখিলা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এবং 2011 সালে আমাদের অবচয়ের পরিমাণ হচ্ছে 59,400 টাকা। তাহলে একইভাবে আমরা 2011-তে যাব, ডিসেম্বর 31, বিবরণের ঘরে লিখব অবচয় হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাব যেহেতু ক্রেডিট, তাই ক্রেডিট দিকে পোস্টিং দেব। আমাদের এবার হচ্ছে 59,400 টাকা। তাহলে দেখো গত বছর আমাদের ব্যালেন্স আছে 33,000 আর এবছর অবচয় হচ্ছে 59,400। তাহলে দুইটা মিলে ব্যালেন্স ক্রেডিট ক্রেডিট প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের হবে 92,400 টাকা। একইভাবে 2011 সালে পুঞ্জীভূত অবচয় সংক্রান্ত আর কোনো হিসাব আমাদের নেই। তাহলে পরবর্তী বছর আমরা চলে যাব 2012 সাল। তাহলে 2012 সালে একইভাবে আমরা অবচয় নির্ণয় করেছি বছরের শেষে। তাহলে এটা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা আমরা এখন খতিয়ানে পোস্টিং দিব। তাহলে 2012 ডিসেম্বর 31, বিবরণের ঘরে হবে অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব যেহেতু ক্রেডিট, তাই ক্রেডিট দিকে পোস্টিং দেব। এবং 2012 সালে আমাদের অবচয়ের পরিমাণ ছিল 47,520 টাকা। তাহলে 47,520, তাহলে আগে আছে 92,400 এবং এবছর 47,500। তাহলে দুইটা মিলে হবে 1,39,920। তাহলে দেখো মেয়েরা, আমরা আগে খতিয়ান করা শিখেছি। তাহলে এই অঙ্কের আলোকে, এই তথ্যের আলোকে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব যন্ত্রপাতি নির্ণয় করলাম। আমরা কিন্তু গত ক্লাসে এর অবচয়গুলো নির্ণয় করেছি এবং অবচয় হিসাবও আমরা কমপ্লিট করেছিলাম। তাহলে এই আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব যন্ত্রপাতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে এবারে আমরা যন্ত্রপাতি হিসাবটা করব, প্রথম 3 বছরের যন্ত্রপাতি হিসাব। তাহলে যন্ত্রপাতি হিসাবের জন্য মেয়ের আমরা টি ছকে চলে যাব। আমরা এটা চলমান যে ছকে করেছি, এখন আমরা টি ছকে যন্ত্রপাতি হিসাবটা করব।
দেখো যন্ত্রপাতি হিসাব আমরা টি ছকে করছি। এটা হচ্ছে ডেবিট দিক, এটা হচ্ছে আমাদের ক্রেডিট দিক, তারিখ, বিবরণ, এখানে হবে জাবেদা পৃষ্ঠা, এখানে হবে টাকা। ঠিক একইভাবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে দেখো উপরে আমাদের তথ্য দেওয়া আছে, আমাদের যন্ত্রপাতির অর্জন মূল্য বা ক্রয় মূল্য নির্ণয় করেছিলাম। তাহলে ওইটার আলোকে আমরা এখন যন্ত্রপাতি হিসাবটা করব। তাহলে 3 বছরের যন্ত্রপাতি হিসাব করতে বলেছে। আমরা যন্ত্রপাতিটা কিনেছি 2010 সালে, 2011 এবং 2012 সালে নতুন করে যন্ত্রপাতি ক্রয় করিনি। তাহলে ব্যালেন্সটা শুধু পরবর্তী বছরগুলোতে আমরা ট্রান্সফার করে দেব। তাহলে দেখো আমাদের 2,50,000, 35,000, 15,000 আর 30,000, তাহলে টোটাল হয় 3,30,000। তাহলে আমাদের যন্ত্রপাতির অর্জন মূল্য 3,30,000। তাহলে যন্ত্রপাতি আমরা সবাই জানি যন্ত্রপাতি কিনেছি এবং এখানে আমরা নগদে ক্রয় করেছি এটা। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা বছরের 2010 সালের জুলাই মাসের 1 তারিখে ক্রয় করেছি। তাহলে যন্ত্রপাতি হিসাব আমাদের 2010, এখানে হবে জুলাই 1, ডেবিট দিকে দিচ্ছি কারণ যন্ত্রপাতি হিসাব ডেবিট, আমরা যন্ত্রপাতি হিসাবটা করছি। তাহলে এখানে হবে নগদান হিসাব, আর আমরা যন্ত্রপাতি কিনেছি 3,30,000 টাকা। তাহলে এখন আমরা এবছর আর কোনো যন্ত্রপাতি ক্রয় করিনি, এমনকি কোনো যন্ত্রপাতি আমরা বিক্রয় করিনি। তাহলে যেটা 3,30,000ই বছরের শেষ তারিখের ব্যালেন্স। তাহলে আমরা এখানে ব্যালেন্সটা করব 2010 ডিসেম্বর 31, ব্যালেন্স সিটি 3,30,000। তাহলে আর কিছু নাই, আমরা এটা ক্লোজ করে দিতে পারি, নিচে নামাইলাম না আমরা, এখন অ্যামাউন্ট নাই। তাহলে এখন এটাই হয়ে যাবে 2011 সালের জানুয়ারি মাসের 1 তারিখের ব্যালেন্স। তাহলে এখানে হয়ে যাবে ব্যালেন্স বিডি। তাহলে ব্যালেন্স বিডি আমাদের 3,30,000। আশা করি বুঝতে পারছো মেয়েরা, ছক তোমরা ভুলে যাওনি। আমরা গত বছর থেকে ব্যালেন্সটা নিচে নামালাম। তাহলে 2011 সালেও আমরা নতুন করে কোনো যন্ত্রপাতি কিনিনি, কোনো যন্ত্রপাতি আমরা পুরানো যন্ত্রপাতি বিক্রয় করিনি। তাহলে যা আছে এটাই বছরের শেষ পর্যন্ত আছে এবং পরবর্তী বছর ট্রান্সফার হয়ে যাবে। তাই এখানে আমরা 2011 ডিসেম্বর 31, এটাই হয়ে যাবে আমাদের ব্যালেন্স সিটি। $3,30,000। এই ব্যালেন্সটা আমরা 2012 সালে নামাবো। 2012 সাল জানুয়ারি মাসের 1 তারিখ, ব্যালেন্স বিডি 3,30,000। তাহলে দেখো 2012 সালেও আমরা নতুন করে কোনো যন্ত্রপাতি কিনিনি এবং কোনো যন্ত্রপাতি বিক্রয়ও করিনি। তাহলে এটাই বছরের শেষ তারিখের ব্যালেন্স। তাহলে এখানে আবারও 2012 ডিসেম্বর 31, ব্যালেন্স সিডি হয়ে যাবে 3,30,000। ক্লোজ করে দিলাম এটা। তাহলে আমরা জানি পরবর্তী বছরে ব্যালেন্সটা ট্রান্সফার করে দিতে হয়। তাহলে আমরা এখানে দেখাবো 2013 জানুয়ারি 1, ব্যালেন্স বিডি
আমাদের 3,30,000 টাকা। তাহলে এটা ক্লোজ করব না, পরবর্তী বছর এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এভাবে আমরা যন্ত্রপাতির হিসাবটা করতে পারি। তাহলে যন্ত্রপাতির হিসাবটা কেন মেয়েরা টি ছকে আমরা নিলাম, দেখো যন্ত্রপাতিটা আমরা 2010 সালে ক্রয় করেছি। তাহলে 2010 সালের পরবর্তী আমাদের 3 বছর করতে বলেছে। তাহলে 11-12 সালে যন্ত্রপাতির হিসাব আর কোনো হিসাব দ্বারা প্রভাবিত হয়নি, অর্থাৎ আমরা নতুন করে কোনো যন্ত্রপাতি ক্রয় করিনি, বিক্রয় করিনি। তাহলে 2012 সাল পর্যন্ত আমাদের ব্যালেন্স কিন্তু 3,30,000 টাকা। তাহলে আমাদের বোঝার সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে আমরা এভাবে করলাম। যদি আমরা চলমান যে ছকে করতাম তাহলে কি হতো, আমাদের 2010 সালের পরে আর কোনো হিসাব আমরা দেখাতে পারতাম না, কারণ আমরা নতুন করে কোনো যন্ত্রপাতির হিসাব আসেনি। তাহলে ওই পর্যন্ত রাখতে পারতাম, ওইটাও করতে পারতাম, তবে আমরা প্রথম দিকে আমাদের বোঝার সুবিধার্থে আমরা টি ছকে করলাম যে 3 বছরই আমাদের একই ব্যালেন্স, পর ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আবারও বলছি কেন এরকম হচ্ছে, কারণ আমরা 2010 সালে কিনেছি, 2011-2012 সালে আমরা কোনো যন্ত্রপাতি ক্রয় করিনি, বিক্রয়ও করিনি। তাহলে যা আছে এটাই পরবর্তী বছরগুলোতে শুধু ট্রান্সফার হয়ে যাবে, নতুন কোনো ব্যালেন্স আসবে না। তাহলে মেয়েরা আজকে আমরা পুঞ্জীভূত অপচয়ের হিসাব, যন্ত্রপাতি দেখলাম এবং যন্ত্রপাতির হিসাবটা দেখলাম। উপরোক্ত তথ্যের আলোকে তথ্যগুলো আজকেও তোমাদের জন্য দেয়া আছে। তাহলে এভাবে দেখবে তোমাদের হাতে যে বইটা আছে ওইখানে অনেক উদাহরণ দেওয়া আছে, তারপর অনুশীলনী দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের সাথে, এই তথ্যের সাথে যা মিল আছে তুমি যা বুঝতে পারো দেখে প্র্যাকটিস করো, তাহলে নেক্সট ক্লাসে আমরা আরেকটা অঙ্ক দেখতে পারবো। তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকো মেয়েরা, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।